এই মুহূর্তে বাংলার রাজনীতি কার্যত খবরের স্তূপের ওপর বসে রয়েছে। যেদিকে তাকাবেন সেদিকেই ছোট বড় নানা খবর। এই ধরুন, আজকের কথাই যদি বলি, আজকে দুদিন পর হচ্ছে ফলতায় ইলেকশন। আজকে ছিল শেষ প্রচার, আর ঠিক সেই প্রচারের শেষ মুহূর্তে তৃণমূলের জাহাঙ্গীর খান নাম তুলে নিলেন। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে সর্বক্ষণই কিন্তু ডায়ে বাঁয়ে যেদিকেই ঘুরবেন খবরের সঙ্গে আপনার ধাক্কা লেগে যেতে পারে। এই পরিস্থিতিতে বাংলা কোথায় দাঁড়িয়ে রয়েছে, বাংলা কোন দিকে এগোচ্ছে, বাংলা কি ভাবছে, এই নিয়ে আমরা খানিকটা চর্চা করব। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। আর আজ এই আলোচনায় রয়েছেন রানা সেনগুপ্ত, যিনি নিশ্চিতভাবেই আমার বাবা। এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, কিন্তু একই সঙ্গে তিনি দীর্ঘদিনের সাংবাদিক। আমরা আজকে কিছু বিষয়, তিন দলের কিছু বিষয়, কিছু ভাবনা নিয়ে আমরা চর্চায় এসেছি। তাহলে শুরু করে দিই। এই পরিস্থিতি তোমার কাছে খানিকটা অবাক লাগছে না যে ভোট 4 তারিখে রেজাল্ট বেরিয়ে গেছে, আজকে ধরো 9 করে হলো 15 দিন পেরিয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মার্কেটে নেই? না, তার থেকেও আরো একটা বড় ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এই যে ভোট, আমি নিজে এবারে বেশ কয়েকটা আসন কভার করেছিলাম একটা কাগজের হয়ে। বর্ধমান করেছি, হ্যাঁ, উত্তর 24 পরগনার বেশ কয়েকটা আসন করেছি, কলকাতারও বেশ কয়েকটা আসন করেছি। এবং আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি, মানুষের সঙ্গে, লোকজনের সঙ্গে কথাবার্তা বলেছি। কোথাও কিন্তু মনে হয়নি এই সেটব্যাকটা তৃণমূলের হতে পারে। মানে সব জায়গাতেই ছিল যে মমতা মানে ভগবান, এবং অস্বীকার করার কোনো উপায় নেই। লাস্ট অ্যানালিসিস যখন তুমি আমি বসছিলাম তখনও কিন্তু আমরা বলেছিলাম যে আমরা অ্যাডভান্টেজ মমতার দিকেই রেখেছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঘটনা যেটা হচ্ছে, এটা একটা মস্ত সেটব্যাক। যে মানে কার্যত বলতে গেলে কি, অধিকাংশ মানে কি বলবো, প্রিপোল যে অ্যানালিসিস গুলো ছিল সেগুলো কার্যত অধিকাংশই মুখ থুবড়ে পড়েছিল। কারণ যেগুলোতে বলা হয়েছিল যে মমতা এবার আসছে অন্তত 200+ সিট নিয়ে। তারপরে যেটা 4 তারিখে যখন রেজাল্ট বেরোতে শুরু করলো, 12টা পর্যন্ত দেখা গেছিল যে বিজেপির যে শিবির সেটা কিন্তু খালি। সেখানে বিশেষ লোকজন নেই। বিজেপি যারা মানে কট্টর নেতা অনেকদিন ধরে আছেন তারাই সেখানে বসেছিলেন। কিন্তু তারপরে দেখা গেল কোথা থেকে 12টার পর থেকে হুড়হুড় করে একটা হাওয়া বদলে গেল, মানে জনস্রোত যেন সেখানে চলে এলো। সেখানে আবির খেলা হতে শুরু করলো, ঢাক বাজানো শুরু হয়ে গেল, চিৎকার চেঁচামেচি, জয় শ্রীরাম ধ্বনি দেওয়া শুরু হয়ে গেল। এবং তার সঙ্গে সঙ্গে যেটা গেল, মুখ চুন করে তৃণমূলের এজেন্টরা বা নেতারা তারা সুরসুর করে মানে কাউন্টিং সেন্টার ছেড়ে বাড়ি চলে যেতে শুরু করলেন। এটা একটা খুব আমরা এটা দেখলাম, দৃশ্যপট বদলে গেল। তারপরে যেটা বড় ব্যাপার হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় পরাজয়। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার হেরেছেন। তুমি তো কার্যত 80 দশকের শেষ দিকে তুমি সাংবাদিকতায় এসে গেছো। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 84 থেকে যদি উত্থান ধরা হয়, তাহলে তুমি মোটামুটি তার সঙ্গে কংগ্রেসের একটু দূরত্ব তৈরি হচ্ছে এই সময় থেকে তোমার সাংবাদিকতা শুরু। ফলে তুমি কি কখনো বিরোধী থাকা অবস্থায় তো তুমি মমতাকে পেয়েছো, ক্ষমতায় থাকা অবস্থায় তো মমতাকে পেয়েছো, মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছো। ফলে এই যে মমতা ব্যানার্জিকে রাস্তায় দেখা যাচ্ছে না, এটা কি এক্সপেক্ট করতে পারো কখনো কোনো? এটা একটা খুব মানে কি বলবো, এটা একটা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অব্দি রাস্তায় নেই। তিনি কিন্তু হুঙ্কার দিয়েছেন ইতিমধ্যে, আমি রাস্তায় থাকি, আমি রাস্তায় থাকা লোক, আমি কিন্তু রাস্তাতেই থাকবো। কিন্তু দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে খুব আমাদেরই চ্যানেলে একজন বিশ্লেষক মন্তব্য করেছিলেন যে তৃণমূল যদি হারে 48 ঘন্টার পরে মানে দলটা থাকবে না। কার্যত দেখা যাচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা মিটিং এ, যেখানে ক্ষমতায় থাকলে মানে কে কত তাড়াতাড়ি দৌড়ে আসবে সেটা নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কিন্তু তার জায়গায় দেখা যাচ্ছে যে কি বলে, অনেকে আসছে না। শোনা যাচ্ছে কি সব নতুন দল খুলছে, তাতে নাকি মমতা সংসদরা চলে যাচ্ছে বিজেপিতে যেতে না পেরে। এবং এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রচন্ড সেটব্যাক। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত ওই পুষ্পার ডায়লগ যেটা ওই দিয়েছিল জাহাঙ্গীর দিয়ে পরে আবার ঝুঁকে গেল, পুষ্পা ঝুঁকেগা নেই, ওই ডায়লগটা হওয়া উচিত ছিল মমতা ঝুঁকেগা নেই। মমতা কিন্তু বিস্ময়কর ভাবে দেখা যাচ্ছে যে এখনো রাস্তায় নামেনি। মমতা রাস্তায় না নামা নিয়ে সিপিএম এবং বিজেপিও খানিক ভাবে কিন্তু একটু ইয়ে করছে, লেগ পুলিং করছে। সিপিএম বলছে আমরা একটা বিধায়ক নিয়ে রাস্তায় নামতে পারছি, উনি 80টা বিধায়ক নিয়ে বাড়িতে বসে রয়েছেন কেন? বিজেপি বলছে যে মমতার আর সত্যি নামার উপায় নেই, তার রেস্ট ফ্রেস্ট নিতে হবে, শরীরে আর দিচ্ছে না, সেজন্য উনি বাড়িতে বসে আছেন, উনি বিশ্রামেই থাকুন, ওকে বিশ্রামেই থাকতে হবে। কোথাও কি তোমার মনে হচ্ছে যে এটা বেসিক্যালি
মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে থাকার মতন রাজনীতিক নন কোনো অবস্থাতে। হ্যাঁ হ্যাঁ যে যে বারুদ, যে বিস্ফোরণ তার মধ্যে বরাবর দেখা গিয়েছে। তোমার কি কোথাও মনে হচ্ছে যে এটা বোধহয় মানে আর একটা ঝড়ের পূর্বাভাস কোথাও তৈরি? না, এখানে একটা খুব বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে একটা জায়গায় যেমন আমরা খেলাধুলা নিয়ে থেকেছি আর কি। হুম। আমরা জানি যে একটা মানে বোলার ছুটে আসে, মানে একটুখানি পিছিয়ে যায়, তার রান আপে চলে যায় হুম। নেক্সট ডেলিভারিটা করার আগে, মানে পিছিয়ে যায়, সেখান থেকে সে ছুটতে ছুটতে আসে, হুম। সে রিদিমটা পায় এবং সে বলটা ডেলিভারি করে। তো যদি তুমি টয় ট্রেনের কথা যদি ধরো, হ্যাঁ। যখন ঘুমে ওঠার সময় হয় আর কি, মানে সবচেয়ে উঁচু স্টেশন তো, হুম হুম যিনি টয় ট্রেনের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন কিছুতেই ওই ওই মোশনে উঠছিল না, হুম। তখন টয় ট্রেন একটু পিছিয়ে এসে তারপর ঘুমে ওঠে আর কি। হ্যাঁ, মানে তো আরো একটা কথা বলা যায় যে তীর ছোড়ার আগে একটু পিছিয়ে নিতে হয়। হ্যাঁ। এটা হয়তো হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বিশালভাবে নামবেন। হুম। এবং একজন ৭০+ মহিলা, হুম। আমি একজন ৭০-এর ছুঁই ছুঁই লোক, হুম। আমার শারীরিক অবস্থা থেকে আমি বিচার বিশ্লেষণ করতে পারি হুম। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কিন্তু এত ধকল নেয়ার পরে হুম। কোথায় না গেছেন, ২৯৪টা আসনেই প্রায় উনি প্রচার করে দৌড়েছেন, বেরিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হেঁটেছেন মাইলের পর হ্যাঁ। মাইল, কয়েকশো কিলোমিটার হ্যাঁ। হেঁটেছেন, সভা করেছেন, হুম। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রোদের মধ্যে গেছেন, অনেক সময় হেলিকপ্টার না পেয়ে। তার এই মানে দৌড়ঝাঁপটার সঙ্গে একমাত্র তুলনা হতে পারে শুভেন্দু অধিকারীর, হ্যাঁ হ্যাঁ মুখ্যমন্ত্রী হ্যাঁ শুভেন্দু অধিকারী। এই লড়াইটা বাদ বাকি আমার মনে হয় না যে আর কেউ সেই জায়গায় পৌঁছাতে পারবেন। মানে আমার দেখা খানিক হয়তো মীনাক্ষী মুখার্জি হয়তো ওই দৌড়টার সঙ্গে খানিকটা হয়তো থাকবেন, কিন্তু ওই কাছাকাছি আসতে পারবেন না যে দৌড় মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মধ্যে দেখা গিয়েছে। না, এটা খুবই সত্যি কথা যে দুজনেই খুব দৌড়ঝাঁপ করেছেন। শুভেন্দু সফল হয়েছেন, তার দল আজকে ২০০+ আসন নিয়ে বিধানসভায় ক্ষমতা আসীন হয়েছে, ২০৭। ২০০-৭ আসীন হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ৮০ নিয়ে বিরোধী দলে চলে গেছে। হুম। তো এখন আমার যেটা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট কিছু বিশ্রাম নিয়ে নিচ্ছেন, ভাবনা চিন্তা করে নিচ্ছেন। তবে আমরা এটাও খবর পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে কিন্তু একের পর এক বৈঠক করে যাচ্ছেন। মানে তুমি আইপিএল এর মতন বলছো নাকি এটাকে স্ট্র্যাটেজিক টাইম আউট? হ্যাঁ, খানিকটা তাই হয়তো হতে পারে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তিল জলাতে যেসব অবৈধ বিল্ডিং ফিল্ডিং ভাঙা হয়েছে, সেটা নিয়ে যে পুরসভার পুরো কমিশনার একা একা কিভাবে এই ধরনের ডিসিশন নিল, এটা নিয়ে কিন্তু তিনি পুরসভার মেয়র পরিষদ সদস্য এবং মেয়রকে ডেকে কার্যত একদম ছাল ছাড়িয়ে দিয়েছেন তাদের। আচ্ছা। তিনি বলেছেন যে কিভাবে এটা হলো, এখনো আমরা পুরসভায় ক্ষমতায় আছি। তো এই যে ব্যাপারগুলো মমতা একটার পর একটা করে যাচ্ছেন, এবং মমতা তাও বলেছেন, আরো বলেছেন যে যে পুরসভায় যে আইনজীবী এখন আছে, পুরসভার হয়ে যে আইনজীবী আছে, তাকে চেঞ্জ করে অন্য একজন কাউকে দিতে, যাতে এই ব্যাপারগুলো তৃণমূলের দিক থেকে ভালোভাবে ধরে তোলা যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বসে পড়বেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন, এটা আমার মতন লোক, মানে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখা লোক, আমি কিন্তু এটা বিশ্বাস করতে পারছি না। তবে এটাও আবার একটা মানে ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে আটকে দেওয়ার পিছনে বিজেপির কতগুলো গুড স্টেপ কিন্তু দায়ী। যদি না হতো, মানে ধর বিজেপি যদি প্রথমেই এসে এই কুরবানিটা দেয়া যাবে না, মন্দিরে ঘন্টা বাজানো দেওয়া যাবে না, এই ব্যাপারটা যদি প্রথম দিন করতো, মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড দিন নামতে পারতেন। কিন্তু বিজেপি করলোটা কি? বিজেপি প্রথম দিন এসে সিদ্ধান্ত নিল যে যত রকমের দুর্নীতির ফাইলস আছে সেগুলো সব খোলা হবে। ২ নম্বর নিল, মেয়েরা বাসে উঠলে, সরকারি বাসে উঠলে সুশাসনের পথে চলে যাবে। হ্যাঁ, সুশাসনের পথে চলে যাবে। এবং তাদের নেতারা বারবার বলতে শুরু করলেন যে যারা হামলা চালাচ্ছে, মানে কেউ যেন তৃণমূলের ওপরে হামলা না চালায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের ছবি দেখাও গিয়েছে, বাড়ির সামনে যেন গিয়ে কেউ রকমের কোনো মানে কুৎসিত কোনো মন্তব্য না করে বারবার তারা বলে যাচ্ছেন। এবং তারা আরো বলছেন যে আমাদের কাজ কিন্তু এটা নয়, আমরা কিন্তু ২০২১ সালের মতো ভোট পরবর্তী হিংসায় আমরা যাব না। এই যে বিএসএফ কে জমি দিয়ে দিল, শুভেন্দু সরকার এসে সঙ্গে সঙ্গে বিএসএফ কে জমি দিয়ে দিল। এটাও তো খুবই সত্যি কথা যে আমরা প্রত্যেকেই চাই। আমি যে জায়গাটাতে থাকি কলকাতাতে, বাগুইহাটিতে, ওখান থেকে 2টো বাস যায়, 30C আর 30C/1। বাসে উঠে আমরা কোনোদিন কখনো কোনো বসার জায়গা পাই না, এবং বাসে পা রাখার জায়গা পাওয়া যায় না, এত ভিড় থাকে। কেন এখানে এত ভিড় হয়? এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এমন এমন লোকদের আমরা বাসে দেখি, এটা কোনোদিন আমরা দেখিনি। এই যে অনুপ্রবেশ, এটা তো একটা সমস্যা, আমাদের কোনো সন্দেহ নেই। এই অনুপ্রবেশের ফলে মানে কলকাতা শহরে আমি ছেলেবেলায় যা দেখেছি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ফাঁকা ছিল, দোতলা বাসের ওপরটায় উঠে কলকাতা দেখতে দেখতে যাওয়ার মতো একটা শহর ছিল।
এবং আজকে একজন সিঙ্গাপুরের একজন বিশিষ্ট লোকের ইয়ে করলাম যে যে সিঙ্গাপুরকে ব্রিটিশরা ফেলে চলে যাওয়ার পরে যে ভদ্রলোক সিঙ্গাপুরটাকে একটা ভালো জায়গায় নিয়ে এলেন, ভুল বলতে দিয়েছিলেন। হ্যাঁ, হুম। তিনি বলেছিলেন যে সিঙ্গাপুরটাকে আপনি কিভাবে, কলকাতার সঙ্গে কম্পেয়ার করেছিলেন, হ্যাঁ, কলকাতা হ্যাঁ, মডেলে বেসিক্যালি উনি বলেছিলেন আমি কলকাতার মতো করে করব। তো কলকাতা কিন্তু একটা চারটিখানি জায়গা নয়, কলকাতা আজও সংস্কৃতির একটা বড় জায়গা। এবং এখানে যদি এই দলাদলি যেটা হয়ে এসেছে, এটা খুবই খুবই সত্যি কথা, এটা আজকে না মানার কোনো ব্যাপার নেই। যে দলবাজি, যে দলাদলি, অযোগ্যদের একটা জায়গায় নিয়ে যাওয়া, এগুলো যদি বন্ধ হয়, যোগ্য লোকেরা যদি জায়গা পায়, তাহলে বিজেপি সরকারকে। তোমার কি মনে হচ্ছে যে বিজেপি যা যা এখনো পর্যন্ত ক্ষমতায় আসার পর থেকে, মানে দায়িত্ব নেওয়ার পর থেকে বিজেপি যা যা করেছে, তাতে কি তোমার মনে হচ্ছে যে আসলে গত 15 বছরের সরকার যেভাবে চলেছে, যে প্রাক্তন সরকার যেভাবে গোটা বাংলাকে খাদের কিনারায় ঠেলে নিয়ে যাচ্ছিল বলে বিভিন্ন মহল অভিযোগ তুলেছে, সেই অভিযোগগুলো এক এক করে ব্রেক করে বিজেপি বাংলাকে একটা সুস্থির জায়গার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? না, এখনই এটা বলা যাবে না, এখনই এটা বলা যাবে না এই কারণের জন্য, সিমটম দেখে তো বোঝা যায়, মানে না, যদিও লক্ষণটা ভালো, লক্ষণটা ভালোর দিকে, তবে এইটা কিন্তু আবার একটা ঘটনা হচ্ছে, কংগ্রেস চলে যাওয়ার পরে, 72-এর কংগ্রেস সরকার, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার চলে যাওয়ার পরে 77-এ যখন ক্ষমতা এলো, জ্যোতি বসুর যে সরকার ক্ষমতায় এলো, তাদেরও কিন্তু তাদের কাছেও মানুষের প্রচুর আশা ছিল, এবং তারাও কিন্তু মানুষের জন্য প্রথমে অনেক ভালো ভালো কাজ করেছিল, মানুষের প্রচুর আশা ছিল। এখানে আমি একবার আমার মনে আছে, এই বর্ধমানের টাউন হলে জ্যোতিবাবু সদ্য প্রধান মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন একটা সভায় উনি এসেছিলেন বক্তৃতা দিতে। সে মানে দেখা যাচ্ছে কাতারে কাতারে লোক, যাদের বগলে ছেঁড়া ছাতা, হাঁটু পর্যন্ত ধুলো, এই আমাদের যেটা এখানে নদীপাড় রায়না খন্ডঘোষের যে জায়গা, সেখান থেকে অসংখ্য লোক এখানে এসছে। শুধু কি না, তিনি কি বলছেন আমরা শুনতে চাই। লোকে পরিষ্কার, একজন আমি একটা, তখন আমরা একটা খবরের কাগজ করতাম, স্থানীয় সংবাদ বলে, তাতে আমরা একজন লোককে ইন্টারভিউ করেছিলাম, ওই মিটিং এ আসা লোককে। সে বলেছিল এই ছিল কথা শুনতে। হ্যাঁ, তো কি কথা না, আপনি কেমন আছেন এখন, বলছে এই আছি, খাচ্ছেন কি, কচু ঘেচু সিজিয়ে খেছি, এখানকার যা ভাষায় তারা বলেছিল। তারা ওই অবস্থা থেকে ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করেছিল। 2011 সালে যখন বামেদের পতন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের সরিয়ে ক্ষমতায় এলেন, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনেরও কিছু ভালো কাজ করেছিলেন। মানে এই যে ঝড়টা, আজকে একে সরিয়ে দেওয়া হচ্ছে, ওকে বসানো হচ্ছে, এই ফাইল খোলা হচ্ছে, ওই ফাইল খোলা হচ্ছে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। কিন্তু পরের দিকে তার এই মানে কি বলবো, সুশাসন একটা কানাগলিতে হারিয়ে গেল। যাই হোক, এখন বিজেপির এই যে ব্যাপারটা, আমরা এখন যে কারণে তুমি কার্যত ঘরপোড়া গরুর মতন ব্যাপারটাকে নিয়ে এখনই স্বপ্ন দেখার জায়গাতে তুমি নেই, কিন্তু তুমি এটা বলছো একই সঙ্গে যে বিজেপি এটা সুলক্ষণ দেখাচ্ছে না, এটা গুড সিমটম। যেমন একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের রাজ্যে আমরা এখন তো বলছি যে বিজেপি এলে ধর্ম হবে, অমুক হবে, তুসুক হবে, হ্যান হবে, ধর্মের তাস খেলা হবে। বিজেপি ধর্মের তাস খেলেই এসছে। রিতেশ তেওয়ারি বলছে আমি মুসলমানদের জন্য কিছু করব না। এদিকে শুভেন্দু বলছে আমি ওই একটি মাত্র ওয়ার্ডে, যেখানে মমতা জিতেছে, ভবানীপুরে, সেখানে আমি কোনো অফিস রাখবো না। এই যে ব্যাপারটার সঙ্গে সঙ্গে কিন্তু আরো একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এই যে যেমন ইমামদের ভাতা, মুয়াজ্জেমদের ভাতা বন্ধ হয়ে গেছে, সেরকম পুরোহিতদের ভাতাও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে এটা সিগনিফিকেন্স মানে তুমি কিভাবে দেখছো? এটা হচ্ছে এই যে এটাও তো একটা ধর্মের তাস। আমি ইমামদের ভাতা দিলাম, পুরোহিতদের ভাতা দিলাম, মানে আমি দুপক্ষকে আমার সঙ্গে রাখার চেষ্টা করলাম। আমি তো তোমায় ভাতা দিচ্ছি, একের পর এক ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা দেয়া হয়েছে। সেই লক্ষ লক্ষ টাকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, বহুবার হাইকোর্টে মামলা হয়েছে। এই টাকাটা যদি রাজ্যের সুশাসনে ব্যয় হতো, রাস্তাঘাট নির্মাণে, কোনো স্থায়ী কোনো ভালো উন্নতির জন্য মানে কাজ করা হতো, আমার মনে হয় এটা অনেক ভালো হতো। কিন্তু আবার আরো দিক থেকে বলতে হবে যে এই যে টাকাটা, এটা কিন্তু রোল করতো, এবং এতে পুরোহিতরা পয়সা পেত, যে ঠাকুর তৈরি করে সেও পয়সা পেত, ইত্যাদি ইত্যাদি ভাবে আর কি। তো এখন এইগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে বলতে হবে যে হ্যাঁ, মানে ধর্মীয়করণ ছেড়ে বিজেপি কিন্তু একটা নিরপেক্ষতার অবস্থানে চলে আসছে। সেটা হলো তো ভালোই, হ্যাঁ, খুবই ভালো, অসুবিধার কিছু। তুমি একটা জিনিস বলো, দুটো দলকে নিয়ে কথা হলো, একটা বিষয় নিয়ে তো আমাদের বারবার চর্চা হচ্ছে যে বিরোধী পরিসরে তাহলে কে মাথা তুলে দাঁড়াবে। মানে ডেফিনেটলি তৃণমূল বিরোধী দল, ঘোষিত বিরোধী দল, মানে ইন টার্মস অফ তোমার অ্যাসেম্বলি ইলেকশন রেজাল্টস, সেখানে 80টা বিধায়ক নিয়ে তৃণমূল নিশ্চিতভাবেই এখন হয়তো বাজারে নেই, তৃণমূল নিশ্চিতভাবেই বাজারে ফিরবে, নি কোনো সন্দেহ নেই। কিন্তু খুব সিগনিফিকেন্ট হচ্ছে বামেদের শূন্যতা কেটেছে,
শূন্যতা কাটানোর পর বামেরা একটাই মাত্র আসন জিততে পেরেছে, বেশ কিছু জায়গায় জেতার মতন জায়গা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। সেটা আমার ধারণা এই পরিবর্তনের ঝড়েই মানুষ বিজেপির দিকেই ঢলেছিলেন, সে কারণে আর অন্য কোনো দিকেও তারা তাকাননি, তাই বামেদের এই ফলাফল হয়তো হয়েছে। একটা জিনিস বলো, বিরোধী পরিসরে বামেদের অবস্থান কি আরো দৃঢ় হচ্ছে? বা তুমিও তো প্রচুর বন্ধু বান্ধব তোমার আছে যাদের সঙ্গে একসময় হয়তো সাংবাদিক জীবনে যাদের সঙ্গে তোমার হয়তো যথেষ্ট অম্ল মধুর সম্পর্ক ছিল, পরবর্তীকালে তারা বন্ধুত্বের দিকেই চলে এসেছিল। তা সেই সমস্ত বাম নেতারা কি বলছেন তোমায়? মানে অবস্থান বদলের কোনো একটা সম্ভাবনা না, শোনা যাচ্ছে? কার্যত একটা ঘটনা কিন্তু খুবই সত্যি কথা, যে বিজেপি বিরোধী দল হিসেবে রাজ্যে থাকলেও, ঘোষিত বিরোধী দল যেটা তুই একটু আগে বললি, থাকলেও কিন্তু আন্দোলনের যদি আমরা মাত্রা দেখতে চাই, রিক্টার স্কেলে যদি মাপি আমরা, যদি মাপি কম্পন কতটা ছিল, তাহলে কিন্তু বামেদের আন্দোলন ছিল ওর থেকে অনেক বেশি। মানে বিজেপি যদি 10টা আন্দোলন করে থাকে, বামেরা 100টা আন্দোলন করেছে। বুঝেছি। এবারে এই আন্দোলনটা ওরা মনে করেছে, এবং একটু আগে আমার সঙ্গে একটি লোকের কথা হলো যে মানে বামফ্রন্ট কর্মী বা সিপিএম কর্মী, তাকে আমি জিজ্ঞেস করলাম, কিরে তোরা ভোটটা সব বিজেপিকে দিয়ে দিলি? তো সে আমাকে বলল যে হ্যাঁ হ্যাঁ, আগে এই পাপটা তো বিদায় হোক, তারপর দেখা যাবে। মানে অনেক কাল আগে 2019 সালেই এরকম একটা ইয়ে এসেছিল, মানে যে আগে রাম পরে বাম, এরকম মনে করতে শুরু করেছিল বামফ্রন্টের লোকজনেরা বা সিপিএম এর লোকজনেরা। তার 7 বছরের মধ্যে কিন্তু তার ইয়ে হলো, এবং সেটাতে ওই বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তাদের লিখিতভাবে মানে গণশক্তিতে বিবৃতি দিয়ে উনি বলেছিলেন যে আপনারা গরম তাওয়া থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দেবেন না। কিন্তু কার্যত এটা দেখা গেল, এটা হলো। সেটা সূর্যকান্ত মিশ্র প্রকাশ্য মঞ্চে বলেছিলেন যে যারা মনে করছেন যারা যে বিজেপি আগে, তাদের কাছে দল ছেড়ে চলে যেতে পারে বলেছিলেন। কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে একটা তাৎপর্যপূর্ণ ভাবে আমার মনে পড়ছে ব্রাত্য বসুর একটা কথা। ব্রাত্য বসুর একটা সভা আমি কভার করেছিলাম এই ভোটের আগে, হ্যাঁ সম্প্রতি। ব্রাত্য বসু বলেছিলেন, এই যে সিপিএম দেখছেন, ওদের সঙ্গে প্রচুর লোক, দেখবেন একটা সিপিএম এর মিছিল যাচ্ছে 700টা লোক, কিন্তু ওদের অর্ধেক লোক বিজেপিকে ভোট দেবে। এই দেখুন বিজেপি ঘুরছে, 4টে লোক, বিজেপির সঙ্গে লোক নেই, ওরা কিন্তু ভোট পাবে। মানে সিপিএম এর লোক আছে, ভোট নেই, বিজেপির লোক নেই, ভোট আছে। আমাদের লোক এবং ভোট দুই আছে। তো উনি অবশ্যই তার এই থার্ড কথাটা ব্যর্থ হয়ে গেল, কিন্তু প্রথম কথাটা, ঘটনাটা যেটা হচ্ছে ঠিক। বামেরা মনে করেছে সেটা হচ্ছে এই যে বিজেপিকে যদি ক্ষমতায় এনে দেয়া যায়, বিজেপি এমন কিছু খারাপ কাজ করবে। মানে বামেরা মনে করেছে, মানে তুমি বলছো বামের নিচু তলার সমর্থক যারা, সেই অর্থে মানে বাম ঘেঁষা সমর্থক, নিচু তলার সমর্থক, এবং মানে যারা ভোটটা দেন বেসিক্যালি আর কি, বেসিক্যালি তাই। বামেদের যারা নিচুতলার সমর্থক বা ভোটার, তারা মনে করেছে যে বিজেপিকে যদি কোন রকম ভাবে ক্ষমতা এনে দেওয়া যায়, তাহলে বিজেপি এত উল্টো পাল্টা কাজ করবে, এত খারাপ কাজ করবে, যে তখন আন্দোলনের পর আন্দোলন করার মতো পরিস্থিতি তৈরি হবে। এবং সেই পরিস্থিতির সুযোগ নিয়ে বামেরা দাঁড়ান ভাবে মাথাচাড়া দিয়ে উঠবে, এবং আগামী দিনে বামেরাই ক্ষমতা দখল করবে। মানে 5 বছর পরে বামেরা আসছে, এই স্বপ্ন দেখেই কিন্তু বামের ভোট রামে গিয়েছে। কিন্তু তোমার ইকুয়েশন কি বলছে? তা তো সে সম্ভাবনা তো এই মুহূর্তে অন্তত নেই। মানে এই মুহূর্তে যদি সত্যিকারের সুশাসনের জায়গা তৈরি করে, তাহলে কিছুই করার নেই, আর কিছু করার নেই। বিজেপি যদি ফলে বামেদেরকে বিরোধিতার জায়গাটাকে আরো স্ট্রং করতে হবে। বিরোধিতা, বামেরা তো বিরোধী আছেই, খুবই সত্যি কথা। যে ওই তো বললাম যে একটা এমএলএ নিয়ে ওরা মিছিল করতে পারে ভোটের 4 দিন পরে, 80টা এমএলএ নিয়ে তৃণমূল এখনো ঘরে বসে থাকে, নিজেদের মধ্যে এখনো মারামারি কালাছোড়া। সবচেয়ে বড় কথা হচ্ছে এই 80 জনের মধ্যে শেষ পর্যন্ত হারাধনে 10টি ছেলের মতন কটি থাকবে, ব্যাপার থাকছে। এবং যেটা খবর সেটা হচ্ছে যে তৃণমূল দলের অধিকাংশ লোকই কিন্তু মোটামুটি বিজেপিতে চলে যাওয়ার জন্য খুব ছটফট করছে। বিজেপি যেহেতু লক গেট করে রেখেছে এখন 3 মাসের জন্য বা 6 মাসের জন্য। না, বিজেপি যা বলেছেন শ্রমিক ভট্টাচার্য, আমি শুনছিলাম যে কোনো অবস্থাতেই কিন্তু ওই রকম হবে না যে আর ইচ্ছে মনে হলো, অতীতে যা হয়েছে আর কি, যে আজকে সকালবেলা আমি একটা জামা পরে বেরিয়েছিলাম, বাজার থেকে ঘুরে এসেছি, আবার বেরোনোর সময় আরেকটা জামা পরে নিলাম, এই ব্যাপারটা হবে না। কিন্তু মানে যারা ছিলেন, মানে এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে তুমি খেয়াল করে দেখবে বিজেপি কিন্তু ওই পুরনো কর্মীদের দিকে কিন্তু ফিরে গিয়েছে, যেটা বোধহয় একটা মাস্টার স্ট্রোকও হয়েছে। মানে বিজেপি রিসেন্ট টাইমে বিজেপির আমার মনে হয় আর কি যে এই যে খানিক বিপর্যয় ব্যাপারটা বা ভাব, একটা পোড়া গন্ধ যে 2024 সালের যে লোকসভা ভোটের পর পাওয়া যাচ্ছিল, সেটা থেকে বোধহয় বিজেপি শিক্ষা নিয়েই কিন্তু এই পুরনো কর্মীদের দিকে ফিরে আসে বা পুরনো নেতাদের দিকে ফিরে আসে, যেটা রেজাল্টটা পাওয়া গেল। তবে একটা ঘটনা কিন্তু খুবই সত্যি কথা, সেটা হচ্ছে ভোটের আগের দিন বর্ধমানে যিনি আমাদের বিজেপির জেলা সভাপতি, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কত জায়গায় এজেন্ট দিতে পারবেন।
তিনি বলেছিলেন আমাদের তো খুব বেশি লোক নেই, আমরা বেশি এজেন্ট দিতে পারিনি। হুম। এবং তাতে আমি আরো বেশি অবাক হয়ে গেছিলাম ওই 12টার পরে ওই ভিড়টা দেখে, হুম। যে যদি এজেন্ট দেওয়ার ক্ষমতা না থাকে, কাউন্টিং এজেন্টও নাকি দেওয়ার মানে একটা ইয়ে ছিল না, সব কাউন্টিং এজেন্ট দেওয়া যাচ্ছিল না, হুম। সেই অবস্থা থেকে এই জায়গাতেই উত্তরণ করা, হুম। এটা তো বিজেপির একটা বিরাট প্লাস পয়েন্ট। পাসপোর্ট তো করে, তাছাড়া মানুষ তবে এটা যদি বিজেপি মেনটেন করতে পারে হুম। যে আমরা তৃণমূলের যাকে তাকে নেব না, হুম। এবং আজকে যেটা হচ্ছে সব জায়গায় গোটা পশ্চিমবঙ্গে যত রকমের আহ, তোলাবাজি, জুলুমবাজি, গলায় খুঁট ঠেকিয়ে জমি লিখিয়ে নেওয়া অথবা পিস্তল দেখিয়ে টাকা নিয়ে নেওয়া, এই যে সমস্ত অভিযোগগুলো উঠছে, হুম। এবং তাতে যে তৃণমূলের বিভিন্ন লোকজন অ্যারেস্ট হচ্ছে, হুম। বড় নেতা, ছোট নেতা, মেজ নেতা, সেজ নেতা থেকে শুরু করে এই যে ঝাঁকে ঝাঁকে তারা যে আদালতের কাছে চলে যাচ্ছে, হুম। হুম। এই ব্যাপারটা যদি আগে হতো, মানে এখন যেটা হচ্ছে, হুম। আগে যদি পুলিশকে দিয়ে এই কাজটা করানো যেত, হুম। তাহলে কিন্তু তৃণমূলের এই ভরাডুবিটা হতো। হতো না, সেটা তো ওই ওই যে একটা বিখ্যাত কথা আছে না, যে ক্ষমতায় যে থাকে সে তো তার আশপাশে ঘিরে থাকা অন্ধকার কখনো উপলব্ধি করতে পারে না। হুম। সেই অন্ধকার যে ক্রমশ ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে বুঝতে পারে না। তো ফলে এটা তো হওয়ারই কথা ছিল হয়তো। সেই কারণেই বাংলার ইতিহাস দেখলে তো অন্তত তাই মনে হয়। এনিওয়ে, তাহলে আমাদের কথার না, যা এখানে এখানে আরেকটা কথা আচ্ছা, বলি, আরেকটা আচ্ছা, খুব খুব আচ্ছা। একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই যে আমি সিপিএম এর ওই বইটইগুলো জোগাড় করতাম আর কি, মানে রাজ্য কমিটি, লোকাল হুম। কমিটি, হুম। জেলা কমিটি যেখান বইটইগুলো থেকে খুঁটি করতাম। খুঁটি তুমি ভুল ত্রুটি বার করতে এবং হ্যাঁ, খবর হ্যাঁ, করতে আর কি, যে হ্যাঁ, লক্ষ্যে আর কি। যেটা নিয়ে পরের দিন গণশক্তি লাফালাফি করতো, হ্যাঁ। কামড়াকামড়ি করতো আর কি। যাই হোক, তো তাতে আমি এক জায়গায় পড়েছিলাম হুম। যে পঞ্চায়েতগুলো ছিল ঘুঘুর বাসা, মানে কংগ্রেস আমলের কথা বলা হচ্ছে, হুম। পঞ্চায়েতগুলো ছিল ঘুঘুর বাসা। হুম। আমরা স্লোগান তুললাম, দাবি জানালাম যে ঘুঘুর বাসা ভেঙে দাও। হুম। ঘুঘুর বাসা ভেঙে দিয়ে আমরা ওখানে গিয়ে ব- ঢুকে পড়লাম, ঘুঘুর বাসায় ঢুকে পড়লাম। হুম। পরে দেখা গেল বাসাটাই আমাদের ঘুঘু বানিয়ে দিল। আচ্ছা। এটা আমি আক্ষরিক অর্থে মানে একদম পড়ে বলছি আর কি, এবং আমি এটা বোধহয় কোথাও লিখেও ছিলাম, হ্যাঁ। সেটা খুব ভালোভাবে ছাপাও হয়েছিল। তো এই ক্ষমতায়ন, হুম। এই যে ক্ষমতায় থাকার সময় চারিদিকে জো হুজুর জো হুজুর, আপনি স্যার ভগবান, আপনি যা বলবেন সবই ঠিক, আপনি যদি বলেন পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে, স্তব স্তুতি, হ্যাঁ। হ্যাঁ, এই সবগুলো যে এগুলো কাটিয়ে ওঠা খুবই সত্যি কথা। আমরা জানি না যে এগুলো সত্যি এই সরকারের পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব হবে কিনা। হুম। তবে যেটা যে লক্ষণগুলো এখন অব্দি দেখা যাচ্ছে, বিজেপি কিন্তু একটা সোজা রাস্তায় হাঁটবার চেষ্টা করছে, চোখ কান খোলা রেখে, মাথা উঁচু রেখে, যা আগামী দিনে যে সমস্ত অন্যায় শুভেন্দু অন্যায় অধিকারীকে দেখে তো এখনো পর্যন্ত ভিশনারি বলেই মনে হচ্ছে। এই 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 জায়গাটা তো সত্যি একটা এখন এবং বিজেপি তো একটা বিজেপি তো সেই অর্থে একটা সংগঠন আছে, কেন্দ্র বা দল একটা সংগঠনের উপর বেস করেই চালায়, মানে একটা সিস্টেমের উপর বেস করে চালায়। ফলে মনে হয় না বিজেপি এরকম একদম যা ঘটে এসছে আর কি, মানে যা অভিযোগের যে পাহাড় তৈরি হয়েছে সেরকম হবে বলে মনে হচ্ছে না। কিন্তু একটু না, সময় তবে করালে। আবার এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বিজেপির রাজ্য নেতাদের, হুম। মানে আমি জেলা ফেলা, মহকুমা, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, সব এলাকা ধরে বলছি, রাজ্য নেতাদের একটা ব্যাপার কিন্তু প্রমাণ করার আছে। আগামী দিনে পঞ্চায়েত, মানে অনেকগুলো পুরসভার নির্বাচন আছে, শুনে তো এই বছরের শেষের দিক থেকে শুরু তারপরে হচ্ছে। পঞ্চায়েতের নির্বাচন আছে, অনেকগুলো নির্বাচন হুম। আছে। এখানে কিন্তু তাদের প্রমাণ করতে হবে যে আমরা ইলেকশন জেতার মতন ক্ষমতায় আছি। কারণ এই যে নির্বাচনটা বিজেপি জিতেছে, আমি মনে করি এখানে রাজ্য নেতাদের কোনো ক্রেডিট নেই। আচ্ছা। এটা একমাত্র ঝাঁকে ঝাঁকে আসা কেন্দ্রীয় নেতা, বিশেষ করে মোদী এবং অমিত শাহ, হুম। এরা এইভাবে আঁকড়ে ধরে, মাটি আঁকড়ে কামড়ে পড়ে থেকে কিন্তু ইলেকশনটা পার করেছেন। আচ্ছা। অবশ্যই তার সঙ্গে প্লাস শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর মতন ঘোরাফেরা করে এখানে যাওয়া সেখানে যাওয়া, দৌড়ে বেড়ানো, এটা কিন্তু আর কেউ হুম। 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 কোনো বিজেপি নেতাকে নিয়ে আমরা কিন্তু দেখতে পারিনি, সে হুম। যাই হোক না কেন। হুম। তো এই ব্যাপারটা কিন্তু বিজেপিকে প্রমাণ করতে হবে, মানে বিজেপির সামনে আগামী চ্যালেঞ্জ হচ্ছে হুম। যে হ্যাঁ, আমাদের রাজ্য নেতারা বা আমরা হুম। পারি এই ইলেকশন গুলোতে জিততে। বুঝতে পেরেছি। তাহলে আজ এই পর্যন্তই। যা নির্যাস দাঁড়ালো, কি নির্যাস দাঁড়ালো আপনারাই বরং লিখে একটু বলুন তো, যে কি বক্তব্যের কি নির্যাস দাঁড়ালো, কি হতে চলেছে, তার একটা ইঙ্গিত কি পাচ্ছেন আপনি। তাহলে দেখা হবে পরের ভিডিও। আজ এখানেই শেষ করলাম। আমি অভিষেক সেনগুপ্ত, আমার সঙ্গে রানা সেনগুপ্ত। আজ এই পর্যন্তই রইল।